আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সকাল থেকে ইরানের ওপর জাতিসংঘের যে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা রয়েছে সেটা কার্যকর হয়ে গেছে। 2015 সালের পরমাণু চুক্তি করার পূর্বে জাতিসংঘের অধীনে ইরানের ওপর যে সকল নিষেধাজ্ঞা কার্যকর ছিল, প্রায় 10 বছর পর সেই সকল নিষেধাজ্ঞা পুনরায় ইরানের ওপর আবারও সক্রিয় হয়ে গেল। জাতিসংঘের নতুন নিয়ম অনুযায়ী ইরানের কাছ থেকে আর কেউ অস্ত্র বিক্রি করতে পারবে না, মিসাইল বা তার উপাদান সরবরাহ করতে পারবে না, নতুন কোনো পারমাণবিক চুক্তিও করতে পারবে না, এমনকি কোনো আন্তর্জাতিক নিয়মকে পাশ কাটিয়েও এমন সহযোগিতা আর করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন এবং রাশিয়ার মতো বড় বড় যোগানদাতা দেশগুলো কি এই নিষেধাজ্ঞা মানবে? ইতিমধ্যেই চীনের সঙ্গে আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং জেট ফাইটার কেনার বিষয়ে চুক্তি হয়েছে। রাশিয়ার সঙ্গে সু-35 কেনার চুক্তি রয়েছে, আর রাশিয়া ইরানের পক্ষে কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণও করবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাড়ানোর জন্য রাশিয়ার সঙ্গে প্রায় $25 বিলিয়ন একটি গোপন চুক্তিও করেছে। হরমুজ প্রণালীতে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জরুরি ভিত্তিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সমস্যা হচ্ছে, জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার এসব কাজ করা আর সম্ভব নয়। এখন প্রশ্ন, জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাশিয়া কি ইরানের সঙ্গে সম্পর্ক আগের মতোই বজায় রাখবে? আরো মজার বিষয় হলো যে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা যখন কার্যকর হয়েছে, তখন যুক্তরাষ্ট্র ইরানকে আরেকটা প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইরান যদি তার কাছে থাকা পরিশোধিত 409 কেজি ইউরেনিয়াম যদি যুক্তরাষ্ট্রের কাছে হ্যান্ড ওভার করে, তাহলে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে রাজি এবং ইরানকে আরো 90 দিনের সময় দিতে প্রস্তাব দিয়েছে তারা। স্বাভাবিকভাবেই ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যখন পরিস্থিতি সরাসরি জটিল হয়ে গেছে, তাতে ইরানকে চাপে রাখতে জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটি দেশ তাদের দূতাবাস এবং রাষ্ট্রদূত পর্যায়ের কর্মীদের আগামী 48 ঘন্টার মধ্যে ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি এই 4 দেশের ইরানে অবস্থানরত সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং নাগরিকদেরকেও জরুরি ভিত্তিতে দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় তারা টার্গেট হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই দ্রুত দেশ ত্যাগের নির্দেশ জারি করা হয়েছে। একদিকে যখন জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের ওপর কার্যকর হয়েছে, অন্যদিকে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজের ওপর ইয়েমেন উপকূল থেকে সরাসরি ড্রোন হামলা হয়েছে। একটা শক্তিশালী ড্রোন হামলা করেছে তারা। যা জানা যাচ্ছে, সেই জাহাজে যারা কর্মরত ছিলেন তারা সবাই পাকিস্তানের নাগরিক। হামলাকারীর পক্ষ হিসেবে ইয়েমেনের হুথিদের নাম উঠে আসছে এবং বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমও সেটি বলছে। তবে পাকিস্তানের কিছু কিছু গণমাধ্যম দাবি করছে যে ইয়েমেন উপকূলে পাকিস্তানি জাহাজে হামলাটি নাকি ইসরায়েল করেছে। আবার কেউ বলছে সৌদি আরবের মালিকানাধীন একটি জাহাজে সেটি করা হয়েছে, যা সামরিক সরঞ্জাম নিয়ে সৌদি আরবের দিকে যাচ্ছিল। এমন নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমে, কিন্তু বাস্তবে জাহাজটি পাকিস্তানের নাগরিকদের নিয়েই ছিল। এই কথা পাকিস্তানি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকেও অনেকটাই স্পষ্ট হয়েছে। এখানে একটি রাজনৈতিক কৌশলও আছে। যদি হামলাকারী হিসেবে ইসরায়েলের নাম সরিয়ে দেওয়া যায়, তাহলে প্রশ্নটা পাকিস্তানের ভেতরে গিয়ে দাঁড়াবে না যে হুতিরা কেন পাকিস্তানের মতো মুসলিম দেশের জাহাজ টার্গেট করলো, কিন্তু আসল প্রেক্ষাপট হচ্ছে ইয়েমেনের হুতিদের এই হামলা দীর্ঘমেয়াদী এক যুদ্ধকে ঠেকানোর উদ্দেশ্য।
আপনারা জানেন বর্তমানে সৌদি আরব এবং পাকিস্তান কৌশলগত এক সামরিক চুক্তিতে আবদ্ধ। অর্থাৎ সৌদি আরবে হামলা মানেই পাকিস্তানে হামলা, পাকিস্তানে হামলা মানেই সৌদি আরবের ওপর হামলা। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনে নতুন করে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। অল্প কিছুদিন আগে তারা ইয়েমেনের ভেতরে মিসাইল এবং আর্টিলারি হামলা চালিয়েছে। সে ঘটনায় অন্তত 4 থেকে 5 জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। ইরানের বাধা এড়িয়ে স্থলপথে সৌদি আরবে অস্ত্র এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম পৌঁছানো খুবই কঠিন। তাই রেড সি বা উপকূলীয় রুট দিয়ে তারা বিপুল পরিমাণ সরঞ্জাম সৌদি আরবে নিতে চাইছে। সৌদি আরব যখন হুতিদের ওপর হামলা চালাবে, হুতিরাও কিন্তু বসে থাকবে না, পাল্টা সৌদি আরবের ভেতরে তারা হামলা চালাবে। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যে চুক্তি করেছে সেটি সক্রিয় করলে আর পাকিস্তানি বাহিনী সরাসরি ইয়েমেন ফ্রন্টে নামলে ইরানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে হুতিরা আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। বর্তমানে হিজবুল্লাহ এবং হামাস বিভিন্ন কারণে দুর্বল অবস্থায় থাকলেও ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিরুদ্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ইতিমধ্যেই নানা হামলা চালিয়ে তারা এটি প্রমাণ করেছে। তাই সৌদি আরব যদি পাকিস্তানের সহায়তায় ইয়েমেন ফ্রন্টে বড় আকারে আঘাত হানে বা নেমে যায়, সেটি ইরানকে ঘিরে যে বৃহত্তর আঞ্চলিক কৌশল আছে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। আর এ কারণেই পাকিস্তানি জাহাজে ইয়েমেনের এই হামলা ঘটেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। ইরান বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের পক্ষ থেকে বিবৃতিও এসেছে। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিকে উপেক্ষা করে সৌদি আরব এবং পাকিস্তান নতুন করে ইয়েমেনে হামলা শুরু যদি করে, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মনে করিয়ে দেওয়া ভালো, 2014 সাল থেকে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ইয়েমেনে হামলা শুরু করেছিল। পরে 2020 সালের শুরু থেকেই জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি হুতি সমঝোতার প্রক্রিয়া এগিয়ে যায়। কিন্তু সৌদি আরব এরই মধ্যে অন্তত 2 বার আর্টিলারি এবং মিসাইল হামলা চালিয়ে চুক্তির শর্ত ভেঙেছে। হুতিরা তুলনামূলকভাবে সংযুক্ত ছিলই এবং বড় ধরনের পাল্টা হামলা তারা কিন্তু চালায়নি। কিন্তু নতুন করে যদি পাকিস্তানি সৈন্য এবং শক্তি নিয়ে হুতিদের ওপর বড় ধরনের অভিযান শুরু করা হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে কিন্তু মোড় নিতে পারে। সৌদি আরবের তেল ক্ষেত্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ হুতিদের হাতে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোন আছে, যেগুলোর কার্যকর প্রতিরোধে সৌদি আরবের সক্ষমতা এখনও সীমিত আকারে আছে। এখন দেখার বিষয়, এত বড় ঝুঁকি মাথায় নিয়ে ইসরায়েলকে কার্যত সহায়তা করার লক্ষ্যে সৌদি আরব কি পাকিস্তানের সহযোগিতায় নিয়ে সরাসরি ইয়েমেনে প্রবেশ করতে পারে কিনা। দর্শক, আজকের মতো এখানে শেষ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।